আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তোমাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়টি থেকে সপ্তম, অষ্টম ও নবম সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব। এই সেশনের শুরুতে বলা হয়েছে, ধরো তুমি একটি বাজারের ব্যাগ হাতে নিয়ে দোকান থেকে বেশ কিছু মালামাল নিয়ে ফিরছো। এখন ব্যাগের হাতলটা কেমন হলে তোমার কষ্ট কম হবে, চওড়া হলে নাকি চিকন হলে? কিংবা তোমাদের স্কুল ব্যাগের কথাই ধরো, স্কুল ব্যাগের স্টেপ যদি চিকন হয় তাহলে কি ব্যাগ বহন করতে কষ্ট বেশি হবে নাকি কম? তোমাদের উত্তর এবং ব্যাখ্যা নিচে লিখে রাখো। এখানে তোমাদেরকে বলা হয়েছে বাজার ব্যাগের হাতল যদি চওড়া হয় তাহলে সেই ব্যাগটি বহন করতে তোমাদের কষ্ট কম হবে নাকি বেশি হবে। একই সাথে বলা হয়েছে তোমাদের স্কুল ব্যাগের স্টেপ যদি চিকন হয় তাহলে সেই ব্যাগটি বহন করতে তোমাদের কষ্ট বেশি হবে নাকি কম হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে এই ফাঁকা জায়গাটিতে তোমরা কিভাবে নমুনা উত্তরটি লিখতে পারো। তার আগে তোমরা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে তোমাদেরকে বলা হয়েছিল বাজার ব্যাগের হাতলটি যদি চিকন হয় অথবা হাতলটি যদি মোটা হয় তাহলে কোন ক্ষেত্রে বাজারের ব্যাগটি বহন করতে কষ্ট কম হবে। আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে যদি একই পরিমাণ বল প্রয়োগ করা হয় তাহলে ক্ষেত্রফলের মান যত বেশি হবে আমাদের চাপের মান তত কম হবে। অর্থাৎ ক্ষেত্রফলের মান যত কম হবে চাপের মান তত বেশি হবে। তাহলে আমাদের যদি বাজারের ব্যাগের হাতলটি চিকন হয় তাহলে আমাদের এক্ষেত্রে ক্ষেত্রফল কম হয়, কারণ এখানে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি গুণ করা হয়, দৈর্ঘ্য এবং প্রস্থ যদি গুণ করা হয় তাহলে এক্ষেত্রে আমরা যে মান পাবো। আর বাজারের ব্যাগের হাতলটি যদি মোটা হয় বা চওড়া হয় তাহলে এক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করা হয় তাহলে আমরা যে ক্ষেত্রফল পাবো তার মানটা বেশি হবে। আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ বলকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করা হয়েছে। এই ক্ষেত্রে আমরা যদি উভয় ব্যাগের ক্ষেত্রে একই পরিমাণ বল প্রয়োগ করি, অর্থাৎ আমরা প্রথম ব্যাগের ক্ষেত্রে যদি 1 নিউটন বল প্রয়োগ করি এবং দ্বিতীয় ব্যাগের ক্ষেত্রে যদি 1 নিউটন বল প্রয়োগ করি, আর আমাদের প্রথম ব্যাগের হাতল যেহেতু চিকন তাহলে এক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য এবং হাতলের প্রস্থ গুণ করলে যে ক্ষেত্রফল পাবো তার মানও হবে কম, এবং দ্বিতীয় ব্যাগের হাতল যেহেতু চওড়া তাহলে এই দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে যে মান পাবো অর্থাৎ এই ব্যাগের হাতলের ক্ষেত্রফলের মান বেশি পাবো। তাহলে এই ক্ষেত্রে আমি ধরি প্রথম ব্যাগের হাতলের ক্ষেত্রফল 1 একক এবং দ্বিতীয় ব্যাগের হাতলের ক্ষেত্রফল ধরবো 2 একক। তাহলে আমরা যদি এক্ষেত্রে যদি লিখি, আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল, তাহলে এক্ষেত্রে আমরা প্রথম ব্যাগের ক্ষেত্রে বলকে লিখলাম 1 নিউটন আর ক্ষেত্রফল হচ্ছে 1 একক। তাহলে এক্ষেত্রে আমরা চাপের মান পেয়েছি 1 নিউটন পার মিটার স্কোয়ার। আর দ্বিতীয় ব্যাগের ক্ষেত্রে আমরা বলকে ধরলাম 1 নিউটন আর ক্ষেত্রফলকে ধরলাম 2 একক। তাহলে এক্ষেত্রে আমরা বল 1 নিউটন এবং ক্ষেত্রফল 2 একক যদি লিখি তাহলে আমরা চাপের মান পাচ্ছি 0.5 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে যে ক্ষেত্রফলের মান যদি বেশি হয় তাহলে চাপের মান কম হবে, আর ক্ষেত্রফলের মান যদি কম হয় তাহলে চাপের মান বেশি হবে। যেহেতু বাজারের ব্যাগ বহন করতে হবে তাহলে বাজারের ব্যাগ বহন করার ক্ষেত্রে আমাদের চাপের পরিমাণ যত কম হবে সেই ব্যাগটি বহন করা তত সহজ হবে। আমাদের প্রথম ব্যাগের ক্ষেত্রে যেহেতু ক্ষেত্রফল কম তাই চাপের মান বেশি হয়েছে, তাই এই ব্যাগটি বহন করা কষ্টকর হবে। কিন্তু দ্বিতীয় ব্যাগের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে এক্ষেত্রে আমাদের চাপের মান কম হয়েছে, তাই এই ব্যাগটি বহন করা আমাদের জন্য সহজ হবে। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নটির নমুনা উত্তরটি তোমরা কিভাবে লিখতে পারো। তো নমুনা উত্তরটি হলো বাজারের ব্যাগের হাতল চওড়া হলে আমার কষ্ট কম হবে কিন্তু হাতল চিকন হলে কষ্ট বেশি হবে। একইভাবে আমার স্কুল ব্যাগের স্টেপ মোটা হলে কষ্ট কম হবে কিন্তু চিকন হলে কষ্ট বেশি হবে। চাপের তারতম্যের কারণে এমনটা হয়ে থাকে। আমরা জানি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে, অর্থাৎ চাপ সমান বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ একই বল প্রয়োগে বস্তুর ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে, এবং বস্তুর ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। তাই বাজারের ব্যাগের হাতল চওড়া হলে ক্ষেত্রফল বেশি হয় ফলে চাপ কম হবে, এতে বাজারের ব্যাগ বহন করতে কষ্ট কম হবে।
আবার হাতল চিকন হলে ক্ষেত্রফল কম হয়, ফলে চাপ বেশি হবে, এতে বাজারের ব্যাগ বহন করতে কষ্ট বেশি হবে। একই ঘটনা স্কুল ব্যাগের স্টাফের ক্ষেত্রেও ঘটে থাকে। তারপর তোমাদের বলা হয়েছে একইভাবে আরেকটি প্রশ্ন ভেবে দেখো, সবজি বা ফল কাটার জন্য আমরা যখন ছুরি ব্যবহার করি, ছুরিটি ভোঁতা হলে আমাদের কাটতে কষ্ট হয় কেন? তোমাদের উত্তর নিয়ে নিজের আলোচনা করো। এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমরা যখন সবজি বা ফল কাটো তখন ছুরিটি যদি ভোঁতা হয়ে থাকে তাহলে তোমাদের ওই সবজি বা ফল কাটতে কষ্ট হয় কেন? তাহলে এখানে এই প্রশ্নটির নমুনা উত্তরটি কী হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের বলা হয়েছিল ছুরিটি যদি ভোঁতা হয়ে থাকে তাহলে ফল কাটতে কেন কষ্ট হয়। একইভাবে আমরা বলতে পারি ছুরিটি যদি ধারালো হয়ে থাকে তাহলে ফল কাটতে বা সবজি কাটতে আমাদের কষ্ট কম হয় কেন? তাহলে এখানে আমরা দেখতেছি যদি ছুরিটি ভোঁতা হয়ে থাকে তাহলে যে অংশটি দিয়ে আমরা কোনো কিছু কাটবো সে অংশের ক্ষেত্রফল বেশি হয়, আর আমরা জানি ক্ষেত্রফল বেশি হলে চাপ কম হয়। আর ছুরিটির যে অংশ দিয়ে আমরা যদি কাটি সেই অংশটি যদি ধারালো হয় তাহলে এই অংশটির ক্ষেত্রফল যেহেতু কম, তাই এক্ষেত্রে চাপ বেশি হয়। আর আমরা জানি কোনো কিছু কাটার ক্ষেত্রে চাপ যত বেশি হবে সেইটি কাটতে তত সহজ হবে। যেহেতু আমাদের ছুরিটির ক্ষেত্রফল ধারালো অংশের ক্ষেত্রফলটি কম, তাই এক্ষেত্রে চাপ বেশি হবে, তাই এই ছুরিটি দিয়ে কাটতে সহজ হবে। আর এই ছুরিটির যে অংশ দিয়ে আমরা কাটবো সেই অংশটি যেহেতু ভোঁতা, অর্থাৎ এই অংশটি ক্ষেত্রফল বেশি, তাই এই অংশটির চাপের পরিমাণ কম হবে। চাপের পরিমাণ কম হবে তার মানে কি এই ছুরিটি দিয়ে কোনো কিছু কাটা কষ্টকর হবে। তোমরা এই প্রশ্নটির নমুনা উত্তরটি কিভাবে লিখতে পারো আমি তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নমুনা উত্তরটি হলো, আমরা জানি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে, অর্থাৎ চাপ সমান বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ একই বল প্রয়োগে বস্তুর ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে, এবং বস্তুর ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। ছুরি ভোঁতা হলে কাটা অংশের ক্ষেত্রফল বেড়ে যায়, ফলে চাপ কম হয়, তাই সবজি বা ফল কাটতে আমাদের কষ্ট হয়। তারপর তোমাদের বলা হয়েছে বলের সাথে সম্পর্কযুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে চাপ। তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে চাপ এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যার উদাহরণটা ভালো করে পড়ে নাও। নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যা দুটি সমাধান করো। এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের অনুসন্ধানী বইয়ের যে গাণিতিক সমস্যা দুটি রয়েছে সেই উদাহরণ দুটি ভালো করে পড়ে নিতে হবে এবং তারপর গাণিতিক সমস্যা দুটি সমাধান করতে হবে। গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছে আগের উদাহরণে উল্লেখিত স্কুটারের প্রতিটি চাকার মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার হলে তুমি কি প্রতি চাকায় স্কুটারটি কত চাপ দিচ্ছে সেটা বের করতে পারবে? তারপর বলা হয়েছে মেরামতের এক পর্যায়ে স্কুটারটিকে যদি এক চাকায় ভর দিয়ে রাখা হয় তখন ওই চাকায় চাপ কি একই থাকবে? তাহলে গাণিতিক সমস্যাটি সমাধানের ক্ষেত্রে আমাদের এখানে কি কি তথ্য দেওয়া রয়েছে সেগুলো আমরা প্রথমে দেখে নিই। আমাদের প্রথমত স্কুটারের ভর লাগবে। আমাদের এই প্রশ্নে স্কুটারের ভর কিন্তু দেওয়া নেই। আমাদের বলা হয়েছে আগের উদাহরণে উল্লেখিত স্কুটারের কথা, তার মানে কি আমাদের আগের উদাহরণে উল্লেখিত অর্থাৎ আমরা পূর্বে যে গাণিতিক সমস্যাটি সমাধান করেছি সেখানে বলা হয়েছিল স্কুটারের ভর হচ্ছে 110 কেজি। তাহলে আমরা এখানে লিখতে পারি স্কুটারের ভর m সমান 10 কেজি। আর আমরা জানি অভিকর্ষ ত্বরণ g এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর আমাদের গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছিল প্রতিটি চাকার ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা প্রতিটি চাকার ক্ষেত্রফল A1 সমান 10 বর্গ সেন্টিমিটার। আমরা যে কোনো গাণিতিক সমস্যার ক্ষেত্রে সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। তাহলে আমরা এখানে দেখতেছি 10 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এখানে আমাদের 2টি সেন্টিমিটার। আর আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে আমরা যদি সেন্টিমিটার থেকে মিটারে নেই তাহলে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। আর এখানে যেহেতু আমাদের 2টি সেন্টিমিটার তাই এখানে আমরা 100 দুইবার ভাগ করব। আর আমাদের যদি এটি সেন্টিমিটার কিউব হতো তাহলে আমরা এটাকে মিটারে প্রকাশ করার জন্য 100কে আমরা 3বার লিখতে হতো। তাহলে এক্ষেত্রে যেহেতু আমাদের সেন্টিমিটার 2বার আছে আমরা মিটারে প্রকাশ করার জন্য 100কে 2বার লিখব। আর এক্ষেত্রে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আছে 10 ইন্টু আমাদের
এই 100-তে শূন্য রয়েছে 2টি, এই 100-তে শূন্য রয়েছে 2টি, তাহলে আমরা এই ভাগচিহ্নটিকে যদি তুলে দেই তাহলে আমাদের এখানে লিখতে হবে 10 টু দি পাওয়ার, যেহেতু আমাদের 4টি শূন্য রয়েছে 10 টু দি পাওয়ার -4, অর্থাৎ 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটি চাকার ক্ষেত্রফল। আর আমাদের যদি স্কুটারের 2টি চাকার ক্ষেত্রফল বের করতে হয় তাহলে আমরা একটি চাকার ক্ষেত্রফল যত পাওয়া গিয়েছে তার সাথে যদি আমরা 2 গুণ করে দেই তাহলে আমাদের 2টি চাকার ক্ষেত্রফল খুব সহজে বের হয়ে যায়। তাহলে আমরা 2 এর সাথে যদি 10 গুণ করি, 10 দুগুণে 20, আর এখানে আছে 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার। আমাদের বলা হয়েছিল 2টি চাকা কর্তৃক প্রযুক্ত চাপ কত এবং একটি চাকা কর্তৃক প্রযুক্ত চাপ কত। তাহলে 2টি চাকা কর্তৃক প্রযুক্ত চাপকে আমরা ধরলাম P1 আর একটি চাকা কর্তৃক প্রযুক্ত চাপকে আমরা ধরলাম P2। তাহলে আমরা এই P1 এবং P2-র মান নির্ণয় করব। তাহলে আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। আমরা জানি চাপ সমান বল বাই ক্ষেত্রফল। আমরা বলকে প্রকাশ করি F দ্বারা আর ক্ষেত্রফলকে প্রকাশ করি A দ্বারা। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে আমরা নির্ণয় করব 2টি চাকা কর্তৃক প্রযুক্ত চাপ। 2টি চাকা কর্তৃক প্রযুক্ত চাপকে আমরা ধরেছিলাম P1। তাহলে আমরা P1 সমান উপরে লিখব বল, নিচে লিখব ক্ষেত্রফল। তাহলে আমরা বলকে ধরেছি F, আর ক্ষেত্রফল আমাদের যেহেতু বলা হয়েছিল 2টি চাকা কর্তৃক প্রযুক্ত চাপ, তাহলে 2টি চাকা কর্তৃক প্রযুক্ত চাপকে আমরা ধরছি P1, কিন্তু 2টি চাকার ক্ষেত্রফলকে আমরা ধরছিলাম A2। তাহলে আমরা এখানে লিখব A2। তাহলে এখানে P1 হচ্ছে 2টি চাকা কর্তৃক প্রযুক্ত চাপ আর A2 হচ্ছে 2টি চাকার ক্ষেত্রফল। আর আমাদের যেহেতু এই প্রশ্নটিতে F এর মান দেওয়া নেই, তাই আমরা F এর সূত্র লিখতে পারি F সমান mg, আর m এর মান রয়েছে 110 কেজি, আর g এর মান রয়েছে 9.8, আর আমাদের A2-র মান রয়েছে 20 ইন্টু 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তো আমাদের মান আসতেছে 5.39 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিউটন মিটার স্কোয়ার। তারপর আমাদের বলা হয়েছিল একটি চাকা কর্তৃক প্রযুক্ত চাপ। একটি চাকা কর্তৃক প্রযুক্ত চাপকে আমরা যেহেতু P2 ধরেছি তাহলে আমরা লিখব P সমান F বাই A। তাহলে F হচ্ছে আমাদের প্রযুক্ত বল আর A1 হচ্ছে আমাদের একটি চাকা ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে লিখতেছি A1 হচ্ছে একটি চাকার ক্ষেত্রফল আর P2 হচ্ছে একটি চাকা কর্তৃক প্রযুক্ত চাপ। তাহলে আমরা যদি এখানে F এর মান যেহেতু নাই আমরা F সমান লিখতে পারি mg। F সমান যদি mg লিখি তাহলে আমাদের m এর মান হচ্ছে 110 আর g এর মান হচ্ছে 9.8, আর আমাদের নিচে রয়েছে A1 অর্থাৎ একটি চাকার ক্ষেত্রফল 10 ইন্টু 10 ইনভার্স 4 মিটার স্কোয়ার। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসতেছে 1.078 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন পার মিটার স্কোয়ার। যেহেতু আমাদের P1 এর মান এবং P2-র মান সমান হয়নি তাহলে আমরা লিখব যেহেতু P1 নট ইকুয়াল P2, সুতরাং একটি চাকার ভর দিয়ে রাখলে চাপ একই থাকবে না। পরবর্তী গাণিতিক সমস্যাটিতে তোমাদের বলা হয়েছে বাতাসের গড় ঘনত্ব 1.3 কেজি পার মিটার কিউব। স্বাভাবিক পরিবেশে বাতাসের চাপ 1,01,325 নিউটন পার মিটার স্কোয়ার যদি হয়ে থাকে তাহলে তুমি কি পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে পারবে কিনা। তো এখানে আমাদের কয়েকটি তথ্য দেওয়া রয়েছে, বাতাসের ঘনত্ব দেওয়া রয়েছে, তারপর বাতাসের চাপ রয়েছে, তারপরে পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে বলা হয়েছে। এখানে এই গাণিতিক সমস্যাটিতে যে সকল তথ্য দেওয়া রয়েছে সেগুলো যদি আমরা লিখি তাহলে আমাদের দেওয়া রয়েছে বাতাসের ঘনত্ব। বাতাসের ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি বা যে কোনো ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করি, তাহলে আমাদের বাতাসের ঘনত্বর মান দেওয়া আছে 1.3 কেজি পার মিটার কিউব। তারপর দেওয়া রয়েছে বাতাসের চাপ, আমরা চাপকে পি দ্বারা প্রকাশ করি, তাহলে চাপের মান রয়েছে 1,01,325 নিউটন পার মিটার স্কোয়ার। আর আমরা জানি অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে আমাদের বলা হয়েছিল বায়ুমণ্ডলের উচ্চতা, আমরা উচ্চতাকে এস দ্বারা প্রকাশ করি, তাহলে এস সমান হোয়াট। তাহলে আমাদের রো পি জি এস এই যে রাশিগুলো রয়েছে এই রাশিগুলো দিয়ে যদি আমরা সূত্র লিখি তাহলে আমাদের সূত্রটি হচ্ছে পি সমান এস রো জি। অর্থাৎ আমরা এখানে যেহেতু এস এর মান বের করব তাহলে আমরা লিখতে পারি এস এর সাথে যে রো জি গুণ আকারে আছে সেগুলো আমরা ভাগ করে দেব। তাহলে আমরা এস রো জি থেকে রো জিকে আমরা পি এর নিচে নিয়ে আসলাম। তাহলে এক্ষেত্রে আমাদের পি এর মান দেওয়া রয়েছে 1,01,325
আর রো এর মান রয়েছে 1.3। তাহলে আমরা এখানে পি এর মান, এখানে রো এর মান, তারপর আমাদের জি এর মান 9.8, এই মানগুলো বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসতেছে ৭৯৫৩.2967 মিটার। অর্থাৎ পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা ৭৯৫৩.2967 মিটার। তারপর তোমাদের বলা হয়েছে, তোমরা অনেকে হয়তো বিজ্ঞানী আর্কিমিডিসের কথা শুনেছ। তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা সম্পর্কে ভালো করে পড়ে নাও। এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা সম্পর্কে আরও একটু বিস্তারিত জেনে নেওয়ার জন্য। তারপর তোমাদের বলা হয়েছে তোমাদের মধ্যে কারা কারা সাঁতার জানো। একবার ভেবে দেখো তো, সাঁতারের সময় আমাদের ওজন বেশি মনে হয় নাকি কম? কেন? তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো। এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমরা যারা সাঁতার জানো তোমরা নিশ্চয়ই দেখেছো বা নিজে অনুভব করেছো সাঁতারের সময় আমাদের ওজন কিছুটা কম লাগে। এই ওজনটা কম লাগার কারণটি কী হতে পারে তা নিচের এই ফাঁকা জায়গাটিতে লিখে রাখতে বলা হয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এই ফাঁকা জায়গাটিতে তোমরা কিভাবে নমুনা উত্তরটি লিখতে পারো। নমুনা উত্তরটি হলো, সাঁতারের সময় আমাদের ওজন কম মনে হয়, প্লবতার কারণে এরূপ হয়ে থাকে। সাঁতারের সময় আমাদের শরীর পানিতে একটি নিম্নমুখী বল প্রয়োগ করে, একই সাথে পানিও আমাদের শরীরের উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বলকে আমরা প্লবতা বলি। পানিতে নামার পর আমাদের শরীর যতটুকু পানি অপসারণ করে আমাদের শরীরের ওজন ঠিক ততটুকু হ্রাস পাবে। তাই সাঁতারের সময় আমাদের ওজন কম মনে হয়। তারপর তোমাদের আরও একটি গাণিতিক সমস্যা রয়েছে। এই গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছে মানবদেহের গড় ঘনত্ব 985 কেজি পার মিটার কিউব, বিশুদ্ধ পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, ডেড সি এর পানির ঘনত্ব 1240 কেজি পার মিটার কিউব। তুমি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে নামলে তোমার শরীরের কয় শতাংশ ডুবে থাকবে? তুমি যদি ডেড সিতে সাঁতার কাটার সুযোগ পেতে সেক্ষেত্রে তোমার শরীরের কত শতাংশ ডুবে থাকতো? এই গাণিতিক সমস্যাটিতে আমাদের কয়েকটি তথ্য দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে তোমার শরীরের ঘনত্ব 985 কেজি পার মিটার কিউব, বিশুদ্ধ পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, ডেড সির পানির ঘনত্ব 1240 কেজি পার মিটার কিউব। আমাদের এখানে তিনটি ঘনত্ব দেওয়া রয়েছে। তারপর বলা হয়েছে তুমি যদি বিশুদ্ধ পানিতে অর্থাৎ সুইমিং পুলের বিশুদ্ধ পানিতে সাঁতার কাটো তাহলে তোমার শরীরের কত শতাংশ ডুবে যাবে? আর একই সাথে বলা হয়েছে তুমি যদি ডেড সিতে সাঁতার কাটার সুযোগ পেতে তাহলে সেক্ষেত্রে তোমার শরীরের কত শতাংশ বেঁচে থাকতো। এখানে এই গাণিতিক সমস্যাটির সমাধান তোমরা কিভাবে করবে তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই গাণিতিক সমস্যাটিতে আমাদের যে সকল তথ্য দেওয়া রয়েছে তার মধ্যে রয়েছে তিনটি ঘনত্ব, যেমন মানবদেহের ঘনত্বের কথা বলা হয়েছে, বিশুদ্ধ পানির ঘনত্বের কথা বলা হয়েছে, ডেড সির পানির ঘনত্বের কথা বলা হয়েছে। তাহলে আমরা ঘনত্বকে যেহেতু রু দ্বারা প্রকাশ করি তাহলে আমরা মানবদেহের ঘনত্বকে রু 1, বিশুদ্ধ পানির ঘনত্বকে রু 2 এবং ডেড সির ঘনত্বকে রু 3 দ্বারা প্রকাশ করব। তাহলে আমাদের মানবদেহের ঘনত্ব রু 1 এর মান রয়েছে 985 কেজি পার মিটার কিউব। তারপরে বিশুদ্ধ পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। তারপর ডেড সির পানির ঘনত্ব 1240 কেজি পার মিটার কিউব। তারপর আমাদের বলা হয়েছিল তোমার শরীরের কত শতাংশ পানিতে ডুবে যাবে বা বেঁচে থাকবে। তাহলে আমি আমাদের বা মানবদেহের আয়তনকে ধরে নিলাম B1, আর বিশুদ্ধ পানিতে ডুবে থাকা অংশের আয়তনকে ধরে নিলাম B2, ডেড সিতে ডুবে থাকা অংশের আয়তনকে ধরলাম V3। তাহলে এই সকল তথ্য দিয়ে আমরা লিখতে পারি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে নামার ক্ষেত্রে আমরা বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে নামার ক্ষেত্রে সূত্রটি হচ্ছে B1 রো 1G আর সমান B2 রো 2G। এখানে B1 হচ্ছে মানবদেহের আয়তন, আর রো 1 হচ্ছে মানবদেহের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা এখানে মানবদেহের আয়তন, মানবদেহের ঘনত্ব আর অভিকর্ষজ ত্বরণ লিখব। আর এখানে আমাদের রয়েছে B2 হচ্ছে বিশুদ্ধ পানির আয়তন, আর রো 2 হচ্ছে বিশুদ্ধ পানির ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অর্থাৎ আমরা বাম পাশে লিখছি মানবদেহের তথ্যগুলো এবং ডান পাশে লিখছি বিশুদ্ধ পানির তথ্যগুলো। তাহলে আমাদের এক্ষেত্রে উভয় পাশে জি বাদ দিয়ে যদি আমরা লিখি তাহলে B1 রো 1
আর এখানে আমাদের বাকি থাকতেছে B2 √2। আমরা যেহেতু বিশুদ্ধ পানিতে ডুবে থাকা অংশের আয়তন বের করব, অর্থাৎ B2 এর মান বের করব, তাহলে আমরা এখানে B2 কে উপরে লিখব আর মানবদেহের আয়তন B1 কে নিচে লিখব। তাই আমরা এখানে B1 কে যদি পক্ষান্তর করি, B1 যেহেতু ρ1 এর সাথে গুণ আকারে আছে, তাই এটি B2 এর নিচে ভাগ আকারে চলে আসবে, অর্থাৎ B2/B1 এর মান আমরা পাবো। এখানে আমাদের √2 যেহেতু B2 এর সাথে গুণ আকারে আছে, তাই এটি ρ1 এর শেষে ভাগ আকারে চলে আসবে, অর্থাৎ ρ1/√2 আমরা ডান পাশে লিখব। তাহলে আমরা ρ1 এর মান হচ্ছে 985 আর √2 এর মান হচ্ছে 1000। এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে আমাদের 100% গুণ করতে হবে, তাহলে আমাদের মান আসতেছে 98.5%। ডেড সিতে সাঁতার কাটার ক্ষেত্রে আমাদের দেওয়া রয়েছে B1 ρ1g সমান B3 ρ3g। এখানে B1 হচ্ছে মানবদেহের আয়তন, ρ1 হচ্ছে মানবদেহের ঘনত্ব, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর B3 হচ্ছে ডেড সিতে আমাদের ডুবে থাকা অংশের আয়তন, আর √3 হচ্ছে ডেড সির পানির ঘনত্ব, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ আমরা বাম পাশে মানবদেহের তথ্যগুলো লিখব আর ডান পাশে ডেড সির তথ্যগুলো লিখব। আমরা যেহেতু ডেড সিতে আমাদের শরীরের কত অংশ ডুবে থাকবে, অর্থাৎ B3 মান বের করব, তাই আমরা B3 কে উপরে লিখতে হবে আর B1 কে নিচে। তাই আমরা এই ρ1 এর সাথে যে B1 আছে গুণাকারে, আমরা জানি গুণাকারে থাকলে সেটি পক্ষান্তর করলে ভাগ হয়ে যায়। তাই আমরা এই B1 কে এই B3 এর নিচে যদি নিয়ে আসি তাহলে আমাদের আসতেছে B3/B1, এটাকে আমরা বাম পাশে লিখলাম। আর √3 কে আমরা যদি পক্ষান্তর করি তাহলে √3টা আমাদের ρ1 এর নিচে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি ρ1/√3। তাহলে এক্ষেত্রে আমাদের ρ1 এর মান হচ্ছে 985 আর √3 এর মান হচ্ছে আমাদের 1240। আর আমরা যদি এটাকে শতকরায় প্রকাশ করব তাই অবশ্যই 100% গুণ করতে হবে, তাহলে আমাদের আনসার আসতেছে 79.4%। অর্থাৎ ডেড সিতে সাঁতার কাটার সুযোগ পেলে আমাদের শরীরের 79.4% ডুবে থাকতো, কিন্তু আমাদের প্রশ্ন বলা হয়েছিল ডেড সিতে সাঁতার কাটার সুযোগ পেলে তোমার শরীরের কত অংশ বেঁচে থাকতো। তাহলে আমাদের সম্পূর্ণ শরীরটাকে যদি 100 ধরা হয় তাহলে এক্ষেত্রে আমাদের 100-র মধ্যে 79.4% যদি ডুবে যায় তাহলে আমাদের 100 থেকে 79.4% বিয়োগ করলে আমাদের আসতেছে 20.6%। এই অংশটা আমাদের ডেড সির পানিতে বেঁচে থাকতো। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো, আর পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।